চারটে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। আর আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। এটা শুধু রঙের বদল নয়, এ যে দ্বিতীয় স্বাধীনতা বাংলার। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম বিষয় সেটি হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথম জেলা সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তার জেলা সফরটা শুরু হলো খোদ ডায়মন্ড হারবার দিয়ে। সেখানে তিনি মুখ্য সচিব এবং রাজ্যের যিনি পুলিশ আধিকারিক তাদেরকে পাশে বসিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা ওসি রয়েছেন, আইসি রয়েছেন, এসপি রয়েছেন এবং অন্যান্য পদমর্যাদার পুলিশ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে তিনি সরাসরি বৈঠক করেন এবং বিগত দিনগুলিতে রাজ্য সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ এবং অন্যান্য বিষয় নিয়ে যে সমস্ত নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছিল তার কতটুকু কার্যকরী হয়েছে সে বিষয়ে তিনি জানতে চান বলে সূত্রের খবর। এবং আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে অন্যান্য বিষয় সুচারুভাবে সম্পন্ন করা যায় সেই বিষয় নিয়ে তিনি কথা বলেন। এবং আজকের এই সভায় উল্লেখযোগ্যভাবে আরও একটি বিষয়ে সামনে এসেছে, সেটি হচ্ছে যখন এই প্রশাসনিক সভা শেষে তিনি রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের পুলিশ আধিকারিককে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন, তখন সাংবাদিকরা তাকে বেশ কিছু পলিটিক্যাল প্রশ্ন করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার সেখানে জানিয়ে দেন যে যেখানে প্রশাসনিক সভা হচ্ছে, যেখানে আমার একদিকে রাজ্যের মুখ্য সচিব রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, সেখানে কোনো রকম আপনারা পলিটিক্যাল কোনো প্রশ্ন করবেন না। আমি একটু পরে ফলতায় যাব, সেখানে নির্বাচনী সমাবেশ রয়েছে, রাজনৈতিক কর্মসূচি রয়েছে, সেখানে আসুন, সেখানে বলে দেব। তার পাশাপাশি তিনি বলছেন যে এখন থেকে এই সিস্টেমটা কার্যত পাল্টে যাবে। এতদিন ধরে যেটা দেখা গিয়েছিল যে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে গিয়েছেন সেখানে সরকারি যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠক থেকে একাধিক রাজনৈতিক প্রশ্ন, ইস্যু তিনি তুলে ধরতেন। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন এখন থেকে এই সিস্টেম আর চলবে না। এই রাজ্যের মুখ্য সচিবকে বা অন্যান্য সচিবকে তুমি বলা, মঞ্চের মধ্যে ধমক দেওয়া, এই সমস্ত দিন একেবারে পার হয়ে গিয়েছে। যেখানে সরকারি সভা সেখানে শুধুমাত্র সরকার যে কাজকর্ম করছে সাংবাদিকরা সেটা নিয়ে প্রশ্ন করুন, তার উত্তর দেব, তার বাইরে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর তিনি দেবেন না। রাজনৈতিক কর্মসূচিতে রাজনৈতিক প্রশ্নের উত্তর তিনি দেবেন, আজকে পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রশাসনিক বৈঠক এবং রাজনৈতিক কর্মসূচি দুটো যে পৃথক চরিত্র সেটি আরও একবার পরিষ্কার করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখান থেকে শুনবেন আমি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, বাম দিকে ডিজিপি, ডান দিকে সিএস, এইচএস আছে। আগের সিস্টেম হবে না। মিটিং এর মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিং এর মধ্যে অফিসারদের তুমি করা, সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া, সরকারি অফিসারদেরকে রেখে তাদের যে ক্যাডারের যে ডিসিপ্লিন রয়েছে, কেউ হায়দ্রাবাদ থেকে, কেউ মুসৌরি থেকে, কেউ দেহরাদুন থেকে, এরা পড়ে এসেছে ট্রেন্ড, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু এদের বলা আছে। আমিও কিছুটা জানি, আমি মোর দ্যান 20 ইয়ার্স এর ল মেকার। আমি এসব কোশ্চেন আমি আপনাদের বলে দিচ্ছি, প্লিজ পলিটিক্যাল কোশ্চেন আপনারা আমাকে আলাদা করবেন, ইন প্রেজেন্স অফ অফিসার করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কোশ্চেন করবেন, আর যা আছে গভর্নমেন্ট ওরিয়েন্টেড করবেন। আই উইল স্পিক। দ্বিতীয় যে বিষয়টি আসি, আজকে 4টি বিষয় নিয়ে তিনি দুর্নীতি প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন। দুর্নীতি প্রতিরোধে কড়া বার্তা তিনি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমত পলিটিক্যাল ইস্যুতে রাজ্যের বিভিন্ন প্রান্তে যদি কোনো রাজনৈতিক হিংসা হয়, ভোট পরবর্তী হিংসার ফলে সাধারণ মানুষ ঘরছাড়া হয়, তাহলে সরাসরি সেই ব্যক্তি বা সেই ব্যক্তিরা থানাতে গিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন এবং সেক্ষেত্রে পুলিশ
রাজনীতির রং না দেখে দলমত নির্বিশেষে যে আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়া শুরু করবে পুলিশ প্রশাসন। এই মর্মে তিনি পুলিশের উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকেও সরাসরি নির্দেশ দিয়েছেন। অর্থাৎ রাজনৈতিক হিংসা অনেক জায়গায় আমরা দেখি যে কোনো একটা দল ক্ষমতায় আসবার পর পূর্বের যে দল ক্ষমতায় ছিল সেই সমস্ত কর্মী সমর্থকদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, প্রাণে মেরে ফেলা হয়, বিভিন্ন অত্যাচার করা হয়, জমি ফসল কেটে দেওয়া হয়। এগুলো ধারাবাহিকভাবে আমরা রাজ্যের মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে দেখে এসছে। কিন্তু যদি আজকে এটা বলা হচ্ছে কোনো রকম পলিটিক্যাল ভায়োলেন্সের ক্ষেত্রে সরাসরি সংশ্লিষ্ট যে থানা রয়েছে সেই থানায় রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিক হিংসার শিকার যারা রয়েছেন তারা সেখানে সরাসরি এফআইআর দায়ের করতে পারবেন। দ্বিতীয়ত বলছেন যে পুলিশের দ্বারা যারা অত্যাচারিত হবে, এর আগেও বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ উঠত যে পুলিশ কার্যত কোনো এক রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, সাধারণ মানুষের কথা ভাবছেন না। অনেক সময় পলিটিক্যাল মোটিভেটেড হয়ে রাজ্যের বিভিন্ন থানার পুলিশ ও একটা রাজনৈতিক দলের হয়ে সরাসরি কাজ করত বলে অভিযোগ উঠেছিল এবং সাধারণ মানুষকে অত্যাচারিত হতে হতো পুলিশের হাতে। কোনো থানায় যদি অভিযোগ দায়ের করতে যাওয়া হতো বা কোনো কেস, সেই কেসের মীমাংসার জন্য কিছু সমস্ত পুলিশ আধিকারিক নন, কোনো পুলিশ আধিকারিক যারা টাকার মাধ্যমে রফাসূত্র বের করে দিতেন। অর্থাৎ সাধারণ মানুষ যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হতেন। এই ধরনের যদি কোনো অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে, সেটিও কিন্তু সংশ্লিষ্ট থানায় লিখিতভাবে অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুততার সঙ্গে এই সমস্ত ক্ষেত্রে পুলিশ কিন্তু ব্যবস্থা নেবেন, এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের উচ্চপদস্থ কর্তাদের। তৃতীয় নম্বর বলছেন যে মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে রাজ্যে। অনেক ক্ষেত্রে দেখা যেত বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামাঞ্চলে, বিভিন্ন শহরাঞ্চলে মহিলারা বিভিন্ন হেনস্থার শিকার হয়েছেন, শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন, শারীরিকভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। তারা যখন থানাতে অভিযোগ দায়ের করতে যেতেন অনেক ক্ষেত্রে তাদের সেই অভিযোগ নেওয়া হতো না। তাদের সেই অভিযোগ না নেওয়া কারণে অনেক ক্ষেত্রে মহিলাদের ওপর অত্যাচার হওয়া সত্ত্বেও গ্রামের সাধারণ মহিলা, পিছিয়ে পড়া, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলারা ন্যায্য বিচার পেতেন না। এখন থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটলে এই ক্ষেত্রে সরাসরি থানায় অভিযোগ জানানো যাবে এবং সেই ক্ষেত্রে পুলিশ কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 4 নম্বর পয়েন্টে আসি, রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্প পেতে কাটমানি দেওয়ার যদি অভিযোগ ওঠে। দেখুন, বিভিন্ন জায়গায় সরকারি আবাস যোজনা থেকে শুরু করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে, জনকল্যাণমূলক প্রকল্প, যার থেকে মানে লক্ষ লক্ষ সাধারণ মানুষ তাদের উপভোক্তা এবং সেখান থেকে উপকৃত হন। কিন্তু দেখা যেত যে এই প্রকল্পের সুযোগ পেতে হলে পাড়ার কোনো কাউন্সিলর, পাড়ার কোনো দাদা, পঞ্চায়েতের কোনো দাদা, কোনো নেতা, তাদেরকে কাটমানি দিতে হতো। অর্থাৎ আমি আর একটু সোজা করে বলি বিষয়টি। ধরুন কোনো সরকারি আবাস যোজনার কোনো একটি ঘরের জন্য কথার কথা আপনার বরাদ্দ হয়েছে 3.5 লক্ষ টাকা। এই ঘর একটা সময় আপনি পাবেন, কিন্তু তার জন্য কোনো আমি সবার কথা বলছি না, আবারও বলছি, এই দুর্নীতির সঙ্গে সকলে যুক্ত নন, কিন্তু এই সিস্টেম চালু ছিল যে এই ঘরটা পাওয়ার জন্য পাড়ার দাদা, নেতা, অমুক প্রভাবশালী, তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হতো সেই টাকার। সেই পার্সেন্টেজটা 20,000 হতে পারে, 30,000 হতে পারে, 40,000 হতে পারে। এই পার্সেন্টেজটা, এই কাটমানিটা দেওয়ার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ঘরের টাকা ধরতো। অর্থাৎ সরকারি প্রকল্পের টাকা সাধারণ মানুষের জন্য সরকার বরাদ্দ করছে, সেটা পেতে গেলেও পাড়ার দাদা, নেতা, মামাদের এই কাটমানির সিস্টেম কিন্তু পশ্চিমবঙ্গে ছিল। আজকের এই সিদ্ধান্ত বলা হচ্ছে যে কোনো রকম কাটমানি নেওয়া চলবে না, এবং যদি আপনার কাছ থেকে এই ধরনের কেউ কাটমানি নিয়ে থাকে তার প্রমাণ যদি আপনি অনলাইন পেমেন্ট করেন, অর্থাৎ সেটা পেটিএম হতে পারে, গুগল পে হতে পারে, ফোনপে হতে পারে, আরও অন্যান্য যে ইউপিআই আছে, তার মাধ্যমে যদি আপনি আপনার এই পেমেন্ট করেছেন মানে এই কাটমানি দিয়েছেন কোনো দাদা বা নেতাদের, সেই প্রমাণ যদি আপনার কাছে থাকে, বা অ্যাকাউন্ট ট্রান্সফার আরটিজিএস এর মাধ্যমে আপনি সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন, এই রকম যদি ইলেকট্রনিক্স কোনো প্রমাণ আপনার কাছে থাকে যে দাদাদের কাটমানি দিয়েছেন আপনি, সেই ডকুমেন্টসটা যদি থানাতে নিয়ে যাওয়া হয়, আপনি সেখানে গিয়ে এটার ভিত্তিতে অভিযোগ জানাতে পারবেন এবং সেক্ষেত্রে
গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা দাদা মামাদের। এবার প্রশ্ন উঠছে যে ধরুন অনেক ক্ষেত্রে তো এই অনলাইন ট্রানজাকশন হয় না, ক্যাশে টাকা হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেক্ষেত্রেও আপনারা থানায় অভিযোগ জমা করতে পারবেন। ধরুন কোনো আধিকারিক, কোনো নেতা, কোনো কাউন্সিলর, কোনো পঞ্চায়েত সদস্য আপনার কাছ থেকে এই টাকাটা নিয়েছে, আপনি সরাসরি থানাতে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ, সরাসরি লিখিত অভিযোগ দায়ের করতে পারবেন। এবং সেক্ষেত্রে পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারা নির্দিষ্ট প্রক্রিয়ায় তদন্ত করবেন এবং তদন্তে যদি প্রমাণিত হয় হ্যাঁ সত্যি সেই আধিকারিক বা সেই দাদা নেতা মামারা পাড়ার যারা প্রভাবশালী যারা রয়েছেন বা গ্রামের প্রভাবশালী যারা রয়েছেন তারা যদি টাকা নিয়ে থাকেন সরাসরি গ্রেপ্তার করা হবে তাদের, এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে পাশাপাশি এটিও বলা হচ্ছে যে কোনো রকম মিথ্যা অভিযোগকে আমল দেওয়া হবে না। ধরুন এই সুযোগের আপনি দুর্ব্যবহার করলেন বা অপব্যবহার করলেন, যে কারোর বিরুদ্ধে আপনার রাগ রয়েছে আপনি সরাসরি গিয়ে তার বিরুদ্ধে একটা অভিযোগ করে দিলেন, সেই অভিযোগ যদি মিথ্যা অভিযোগ হয় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধেও পাল্টা অভিযোগ মানে পাল্টা ব্যবস্থা পুলিশ প্রশাসন গ্রহণ করবেন। সুতরাং যদি প্রপার ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট অভিযোগ যদি এই দুর্নীতির ক্ষেত্রে আপনি থানায় গিয়ে করেন তাহলে কিন্তু যাদের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে তাদেরকে পুলিশ সরাসরি গ্রেপ্তার করবার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই চারটি আজকে গুরুত্বপূর্ণ বিষয় আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন কারা, তিনটে স্তরে, মূলত চারটে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি মানে সাফারার, দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 5 দিন ধরে ডিটেন করে এনে শুধু পিটিয়েছে, কোর্টে পাঠিয়েছে বা পাঠায়নি, এরকম অনেক পুলিশ ইনভলভ হয়ে গেছে। সেখানেও যদি কারোর অভিযোগ থাকে আপনারা অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। এবারে ইনভেস্টিগেশনের পরে একটা পলিটিক্যাল, একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয় পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত, 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশু কন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন, আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। আর চতুর্থত হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাট মানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিই, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। বিএনএসএ ইলেকট্রনিক্স ডকুমেন্টকে, ডিভাইস ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা একদম। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে, আর যদি ফলস অ্যালিগেশন হয় সেটাকে ক্লোজ করে দেবে, তার আইনে বলা আছে। এবং এটা বলা মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে সেটাও বিএনএসএ বলা আছে, এটা থেকেও বিরত থাকবেন যদি সত্যিকারের সাফার আল্লাহ গরিব মানুষরা তারা করবে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় যে দীর্ঘদিন ধরে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, গত সরকারের আমলে এটা তৈরি হয়েছিল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, এটিকেও আজকে ভেঙে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে প্রথম দিকে এটা একটা ভালো উদ্দেশ্যে তৈরি করা হলেও পরবর্তীতে কার্যত একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে পরিচালিত হতো এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, যেখান থেকে অনৈতিক বদলি, যেখান থেকে বিভিন্ন দুর্নীতির কাজের রমরমা শুরু হয়ে যেত। কিছু কিছু পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী এর সঙ্গে সরাসরি মাথার ওপর বসে ছড়ি ঘোরাতো, তারা বেনিফিটটা নিত, সাধারণ মানুষ এবং পুলিশ প্রশাসন কিন্তু তার সুযোগটা পেত না। এটি এই বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী পরিষ্কার জানাচ্ছেন এই বোর্ড আজকের থেকে ডিসলভ করা হলো এবং এরপর
সবার মতামত নেবে রাজ্যের মুখ্য সচিব এবং তারপরে মন্ত্রিসভায় এটা আলোচনা হবে। আলোচনা হবার পর পরবর্তীকালে এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা যায় সেটা মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবেন। এটি গেল দ্বিতীয় পয়েন্ট আজকের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে মানে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস বিজিতেশ রাউতরা তারা বেনিফিটেড হয়েছে। ইন্ডিভিজুয়ালি দুজনের নাম বললাম, আরো কেউ থাকতে পারে, আমার মধ্যে নাম বলা মানে তখন তাকে হিরো করে দেওয়া, কিন্তু আমাকে স্পেসিফিক বলতে গেলে একটা দুটো উদাহরণও দিতে হবে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নট গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন সেটাও কার্যত সিপিএম এর ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গেছিল। আমরা ওইটা চাই না, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে ধর্মঘট হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, সিজার করে দিলাম ওয়ার্ক, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন কোথাও হয় না। তাই আমরা ওই নন গেজেটেড কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেব, আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গেছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করব। তোলাবাজি বন্ধে একেবারে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। বলছেন বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হবে, অর্থাৎ কোনো একটা শহরে, রায়গঞ্জ বলুন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বলুন, কলকাতা শহরের বুকে বলুন, যে কোনো জায়গায় যদি টোটো বলুন, অটো বলুন, যেগুলো রাস্তায় চলাচল করে, তাদের কাছ থেকে প্রতিনিয়ত সংগঠনের নাম করে প্রতিনিয়ত তোলা হতো। অর্থাৎ রাজ্যে টোটো চলবে, রাজ্যে অটো চলবে, তার একটা সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছিল, যার মাথায় ছিল কোনো রাজনৈতিক দলের একেবারে নেতারা, তাদের কাছে এই অর্থ সরাসরি পৌঁছে যেত। তাহলে ভেবে দেখুন, আজকে যদি গোটা রাজ্য জুড়ে কয়েক হাজার টোটো, অটো সেগুলো চলাচল করে, তাদের কাছ থেকে প্রতিদিন একেবারে অবৈধ উপায়ে এইভাবে টাকা তোলা হতো দীর্ঘদিন ধরে, এবং এই টাকার একটা সিংহভাগ, বড় অংশ কিন্তু শাসক দলের নেতাদের পকেটে যেত বলে দীর্ঘদিনের অভিযোগ। এই যে দুর্নীতির চক্র, সেই চক্রটাকে কিন্তু আজকে ভেঙে দেওয়া হলো। বলা হচ্ছে যে কোনো রকমভাবে টোটো, অটো বা অন্যান্য জায়গা থেকে, বা কোথাও একটা বাজার বসানো হলো, বেআইনিভাবে একটা বাজার বসানো হলো, সেখান থেকে প্রতিদিন দোকানদারদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। এই সমস্ত তোলাবাজি একেবারে বন্ধ করতে হবে। এই সমস্ত তোলাবাজি রাখা যাবে না। প্রয়োজনে যদি এই অভিযোগ ওঠে, বৈধ রসিদ ছাড়া, পরিষ্কার বলছেন, বিভিন্ন অবৈধ টোল প্লাজা, টোটো, অটো, যেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে আয় করতেন শাসক দলের একটা অংশ, সেটিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। বৈধ রসিদ ছাড়া কোনো জায়গা থেকে কোনো রকম টাকা তোলা যাবে না, স্পষ্ট নিদান দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজ থেকে অটো, টোটো, হকার এর কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোন অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব। তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করবেন। ফলে এই যে একেবারে দুর্নীতি বন্ধে যে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে রাজ্যের এই যে পরিবর্তনের যে রায়টা, সেটা একেবারে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের রায়। দিনের পর দিন সাধারণ মানুষ এই দুর্নীতিকে প্রত্যক্ষ করেছেন, কিন্তু প্রাণ ভয়ে কিছু বলতে পারেননি।
আপনার বাড়ি ধরুন কোনো জায়গায় আপনি বাড়ি বিক্রি করবেন, সেই বাড়ি বিক্রি করতেও পাড়ার দাদাকে ট্যাক্স দিতে হবে। মানে এই ট্যাক্স বলতে একেবারে অবৈধ উপায়ে ট্যাক্স দিতে হবে, নাহলে বাড়ি বিক্রি করতে পারবেন না। আপনি কোথাও জায়গা কিনবেন, পাড়ার দাদাকে ট্যাক্স দিতে হতো এতদিন ধরে। আপনি বাড়িঘর তৈরি করবেন, আপনি দোকান থেকে ইচ্ছে মতো অনেক জায়গায় সিমেন্ট, বালি, পাথর কিনতে পারবেন না, দাদাদের ঠিক করে দেওয়া সিন্ডিকেট থেকে আপনাদের কিনতে হবে। ফলে এই সমস্ত কারণে সাধারণ মানুষের ক্ষোভ যে পুঞ্জীভূত হয়েছিল, সেই পুঞ্জীভূত ক্ষোভ কিন্তু একটা সরকারকে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। নতুন সরকার ক্ষমতায় আসবার পর আমি জানি না আগামী দিনে তাদের নীতি কোন পথে চলবে, কিন্তু প্রাথমিকভাবে যে নির্দেশগুলো দেওয়া হচ্ছে, এই সমস্ত কোনো রকম দুর্নীতি চলবে না। পাড়ার দাদা, কাকা, মামা যেই হন না কেন, সাধারণ মানুষের কাছ থেকে যদি 1 টাকাও কেউ এই মুহূর্তে তুলে থাকে, সরাসরি থানাতে অভিযোগ জানান, পুলিশ ব্যবস্থা নেবে, এমনটাই জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে করে প্রশাসনিক বৈঠকের পর সারাদিন ধরে রাজ্য সরকারের কি কি পদক্ষেপ আজকে নিয়েছে। এবার আসি ফলতাতে। আগামী 21 তারিখে ফলতার একেবারে নির্বাচন রয়েছে। আপনারা জানেন যে ফলতা যে মানে একসাথেই নির্বাচন ছিল 29 এপ্রিল, কিন্তু বেশ কিছু বুথে ইভিএম মেশিনের ওপর কালো টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। ফলে কমিশন পরবর্তীকালে সার্ভে করে গোটা নির্বাচন প্রক্রিয়া ফলতাতে ক্যান্সেল করে দেয় এবং সেখান থেকে আগামী 21 তারিখে সেখানে ভোট, ফলতাতে ভোট, এবং 24 তারিখে তার ফলাফল ঘোষণা করা হবে। আজকে সেখানে শুভেন্দু অধিকারী তিনি প্রচারে কর্মী সভায় গিয়েছিলেন এবং প্রচারে গিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তিনি দুর্নীতির অভিযোগ তুললেন। আপনারা জানেন যে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখবার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার সেলে সরাসরি অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। ফলে সেটা নিয়েও পুলিশ তদন্ত শুরু করেছে। একদিকে যখন তার নামে এফআইআর হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, পাশাপাশি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একেবারে রাজনৈতিক যে কর্মী সভা, সেখান থেকে স্পষ্টত বলছেন যে মাননীয় ভাইপোর প্রপার্টির রিপোর্ট সংগ্রহ করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টির যে রিপোর্ট সেটি সংগ্রহ তিনি করেছেন, তার হাতে চলে এসেছেন। তাতে দেখা যাচ্ছে যে কলকাতার বিভিন্ন প্রান্তে 24টি প্রপার্টি রয়েছে তার নামে এবং আমতলায় প্রাসাদের মতো তার অফিস রয়েছে। এই বিষয়টি তদন্তের আওতায় আনা হবে বলে কিন্তু কার্যত ইঙ্গিত দিয়ে রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। তিনি বলছেন যে মানুষ বিচার চেয়েছে, সেই বিচারের জন্য মানুষ আস্থা রেখেছে একটা নতুন রাজনৈতিক দলের ওপর। কিন্তু বিগত দিনে বিরোধী যে রাজনৈতিক দল, সেটা বিজেপির বলুন, সেটা কংগ্রেস বলুন, সেটা বামফ্রন্ট বলুন, সেই কর্মী সমর্থকদের যাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল বিগত দিনে, যাদেরকে জমির ফসল কেটে দেওয়া হয়েছিল বিরোধী দল করে বলে, ভোট পরবর্তীতে বাড়িতে থাকতে দেওয়া হয়নি, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, সাদা থান পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদের বাড়িতে বাড়িতে। শুভেন্দু অধিকারী বলছেন এর একটা বিষয় আমরা ভুলে যাইনি, এতগুলো মানুষের প্রাণহানি ঘটেছে, পৃথিবীটা গোল, দেখা আবার কিন্তু হবেই। পঞ্চায়েত নির্বাচনের বিগত পঞ্চায়েত নির্বাচনে তিনি উল্লেখ করেছেন যে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দল, অধিকাংশ বিরোধী দলগুলিকে মনোনয়নপত্র পর্যন্ত জমা করতে দেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, যারা ভোটের লাইনে গিয়েছিল তাদেরকে বোমা, বন্দুক, পিস্তল এই সমস্ত দেখিয়ে ভোট থেকে ভাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও যেখানে যেখানে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিয়ে ভোটের ময়দানে লড়াই করেছিল, সেইখানে গণনা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিঁড়ে ফেলা হয়েছে, পাশের পুকুরে ফেলে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে ব্যালট পেপার একেবারে গিলতেও দেখা গিয়েছে শাসক দলের প্রার্থীদের। ফলে এই সমস্ত কিছুর আজকে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী রাজনৈতিক কর্মী সভায় ফলতা, এবং তিনি বলছেন পৃথিবীটা গোল, সাধারণ মানুষ এর বিচার চেয়েছেন, এই যে সন্ত্রাসের বিচার চেয়েছেন, সেই বিচার দিতে, সাধারণ মানুষকে সেই বিচার পাইয়ে দিতে বদ্ধপরিকর এই রাজ্য সরকার। ধীরে ধীরে সমস্ত ফাইল কিন্তু খোলা হবে। এবার সেই ফাইল খোলা হলে কার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যায়,
সেটা কিন্তু প্রবলভাবে জল্পনা শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। 3রা ডিসেম্বর 2023 হটুগঞ্জে আমার সভায় আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। ভুলবো কি করে এগুলো? মানুষ তো শুধু চেয়ারে বসিয়ে দেয়নি, মানুষ বিচার চেয়েছে। পঞ্চায়েতে নমিনেশন করতে দেননি, যে কটা লোক লড়েছে ভোট দিতে দেননি, যে কটা লোক ভোট দিতে পেরেছে গুনতে দেননি, যে কটা লোক গুনে জিতেছে পঞ্চায়েত অফিসে গঠন করার দিন ঢুকতে দেননি। আর কি চাই বন্ধু? পুলিশকে বলেছে খাতা পেন নিয়ে কাল থেকে বসুন। গত 5 বছর বা তারও আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ দিতে এলে নিতে হবে, এফআইআর করতে হবে, গ্রেপ্তার করতে হবে। কোন গুন্ডা বাড়িতে থাকবে না। পুলিশকে বলেছে প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, আমফানের টাকা, পিএম কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচালয়, 100 দিনের কাজ, ঘুষ যদি নিয়ে থাকে, একটা যদি ডকুমেন্ট থাকে কমপ্লেন নেবেন আর ওই পঞ্চু বাবুকে ধরে সোজা জেলের ভেতর ঢোকাবেন। আর যদি আমার মা বোন দিদি শিশু কন্যা তাদের উপরে শারীরিক নির্যাতন করে এখনো ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। এবং এর পাশাপাশি দেখুন আজকে রায়গঞ্জ সহ বিভিন্ন জেলায় বিভিন্ন ক্ষেত্রে একের পর এক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলুন, নেতা বলুন, তাদেরকে গ্রেপ্তার হতে হচ্ছে পুলিশের হাতে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট যে অভিযোগ ছিল সেটা তোলাবাজি হতে পারে, সেটা জাল লটারি হতে পারে, সেটা পুকুর ভরাট হতে পারে, সেটা প্রমোটারকে মারধর হতে পারে, জোর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা তোলা হতে পারে। যাদের যাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ পুলিশের কাছে ছিল, যাদের বিরুদ্ধে এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি সরকার পরিবর্তনের ফলে, পরে কিন্তু তাদের বিরুদ্ধে একেবারে পুরো অ্যাকশন মুডে রাজ্যের পুলিশ প্রশাসন একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাদের গ্রেপ্তারি সেই বিষয়কেই কিন্তু সামনের সারিতে নিয়ে আসছে। ফলে সব মিলিয়ে রাজ্যের ভবিষ্যৎ যেভাবে দুর্নীতির বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে, সেটা যদি তিনি আন্তরিকভাবে করেন এবং তার যদি ধারাবাহিকতা বজায় রাখেন তাহলে রাজ্যবাসীর মঙ্গল। এবং এই দিকেও নজর রাখতে হবে সকলকে যে এটা কি তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া ক্ষমতায় আসবার পর, নাকি আন্তরিকভাবেই এই রাজ্য সরকার চাইছেন দুর্নীতির একেবারে শিকড় গোড়া থেকে উপড়ে ফেলতে। তাহলে সাধারণ মানুষের যে বিশ্বাস, সাধারণ মানুষ এতদিন যে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, সেই মানুষগুলো কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ এই অনুষ্ঠান। শুভরাত্রি, নমস্কার। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.